কোনো ইসলামী সংগঠন করা যাবে? আমরা নামাজ কায়েম করতে চাই। জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই? নামাজ কায়েম হোক, একমত না জামাত ইসলাম? বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে, তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি? বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোচনার ঝড় বইছে। জামাতে ইসলামী এখন শুধু রাজপথেই সীমাবদ্ধ নয়, বরং তাদের নজর এবার সরাসরি মন্ত্রিসভার দিকে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, যদি একদিন সত্যি জামাত ক্ষমতায় আসে, তবে কারা হবেন সেই সরকারের গুরুত্বপূর্ণ সব মন্ত্রী? কারা চালাবেন দেশের প্রশাসন, অর্থনীতি আর পররাষ্ট্রনীতি? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব জামাতের সেই সম্ভাব্য মুখ যারা মন্ত্রিত্বের দাবিদার হতে পারেন। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি শুধু জামাতের একজন সিনিয়র নেতা নন, বরং তার রাজনৈতিক অভিজ্ঞতা বর্তমান আমিরের থেকেও বেশি। বর্তমানে তিনি জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক যাত্রা শুরু হয় 1991 সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে, যখন তিনি খুলনা 5 আসনে জামাতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর 1994 সালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদে জামাতের প্রার্থী হয়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। আওয়ামী লীগের দুঃশাসন বিরোধী আন্দোলনের সময় 1996 থেকে 2001 সাল পর্যন্ত তিনি খুলনা জেলা ও মহানগরীতে 4 দলীয় জোটের অন্যতম কনভেনর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে 4 দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি খুলনা 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 1,16,000 ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জন্মগ্রহণ করেন 1959 সালের 8 জানুয়ারি খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ছাত্রজীবন থেকেই তার রাজনৈতিক যাত্রা শুরু। 1974 সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগ দেন, আর 1975 সালের শেষ দিকে ইসলামী আন্দোলনের দাওয়াত পেয়ে তিনি ইসলামী আদর্শভিত্তিক ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন। সেখান থেকে তার দীর্ঘ রাজনৈতিক পথ চলা শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। নাম্বার 2, ডক্টর শফিকুর রহমান। জামাত যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে মন্ত্রী তো বটেই, এমনকি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে তার। দীর্ঘদিন ধরে তিনি দলের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। যদিও অতীতে তিনি কখনো সংসদ সদস্য ছিলেন না, তবে বর্তমানে সেই সম্ভাবনা তৈরি হয়েছে। ডক্টর শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজারের উলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মায়ের নাম মরহুমা খাতিরুন নেসা। 3 ভাই ও 1 বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শিক্ষা জীবনে তিনি 1974 সালে বরমচায়াল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করেন। এরপর 1983 সালে তিনি সিলেট মেডিকেল কলেজ, বর্তমান AMJ ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি ধীরে ধীরে রাজনীতিতে সম্পৃক্ত হন। 1984 সালে জামাতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন। এরপর একে একে সিলেট শহর, জেলা এবং মহানগরীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন। অবশেষে 2016 সালে তাকে জামাতের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠ করা হয়। সেখান থেকে তিনি ক্রমান্বয়ে হয়ে যান দলের সর্বোচ্চ নেতা আমির। ওরকম কোনো আঞ্চলিক ভিত্তিতে যুদ্ধ করার সুযোগ জামাত ইসলামের ছিল। তাছাড়া আমি তখন সেই বয়সের মানুষ নয়। নাম্বার 3, অধ্যাপক মুজিবুর রহমান। তিনি জামাতের বর্ষিয়ান নেতাদের মধ্যে অন্যতম এবং বর্তমানে দলটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতে জামাত ক্ষমতায় আসলে তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এর পেছনে রয়েছে তার অতীত অভিজ্ঞতা ও রাজনৈতিক ভূমিকা। অধ্যাপক মুজিবুর রহমান 1986 সালের নির্বাচনে রাজশাহী 1 অর্থাৎ গোদাগাড়ী ও তানোর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই আসনে এখনও তার জনপ্রিয়তা টিকে আছে। তিনি 1955 সালে রাজশাহী জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ সিরাজুল ইসলাম, তিনি ছিলেন এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক এবং মা হামিদা খাতুন ছিলেন ইকামতের দিনের কর্মী। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদে আজকে
নাম্বার 4, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামাত যদি ক্ষমতায় আসে তাহলে মন্ত্রী হওয়ার তালিকায় তার নামও রয়েছে। তিনি দলটির নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন, যা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনাতেও কাজে লাগতে পারে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা 11 তথা পূর্ববর্তী কুমিল্লা 12 আসনের সাবেক সংসদ সদস্য। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ জামাতে ইসলামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশের সর্বাধিক প্রচারিত শিশু কিশোর মাসিক নতুন কিশোর কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা। ব্যক্তিজীবনে তিনি কুমিল্লার 14গ্রাম উপজেলার এক সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি মেধার স্বাক্ষর রাখেন। পঞ্চম ও অষ্ট শ্রেণীতে ট্যালেন্ট পুলে সরকারি বৃত্তি লাভ করেন। বৃহত্তর কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায় 3য় স্থান অর্জন করেন এবং 1975 সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবনের পাশাপাশি তিনি ছাত্র রাজনীতিতেও সক্রিয় ছিলেন। সংগঠনে যোগদানের মাত্র 2 বছরের মধ্যে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি ও ঢাকা শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। সেখান থেকে ধীরে ধীরে তার মূলধারার রাজনৈতিক যাত্রা শুরু হয়। যেখানে প্রমোশনের জন্য 7 দিন লাগে না, ট্রান্সফারের জন্য ঘুষ দিতে হবে না এবং যে যার প্রাপ্য প্রপারলি দিতে হবে। নাম্বার 5, শফিকুল ইসলাম মাসুদ। তিনি গণমানুষের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং পিএইচডি সম্পন্ন করেন। ছাত্র জীবন থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সচেতন নাগরিক হিসেবে ইসলামী আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্ততা দীর্ঘদিনের। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। ব্যক্তিজীবনে তার বাড়ি পটুয়াখালীতে। বর্তমানে তিনি জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 2 অর্থাৎ বাউফল আসন থেকে প্রার্থী হওয়ার প্রত্যাশী। যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তবে বিপুল সংখ্যক তরুণ অনুসারী থাকার কারণে শফিকুল ইসলাম মাসুদকে ভবিষ্যতে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। ইসলামী ছাত্র শিবির কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না। ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে, মাঝখানে ইসলামের দেয়াল তৈরি করে একটা সুরক্ষা। নাম্বার 6, বক্তা আমির হামজা। তিনি সারা দেশের মানুষের কাছে অত্যন্ত পরিচিত এক মুখ। অতীতে তিনি কখনো নির্বাচনে অংশ নেননি, তবে এবার তিনি জামাতে ইসলামী থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হচ্ছেন। যদি সংসদ নির্বাচিত হন তবে তাকে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। আমির হামজার বাড়ি কুষ্টিয়ায়। কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরা ভিটা গ্রামে তার জন্ম। ছোটবেলাতে তিনি কোরআনের শিক্ষা গ্রহণ করেন এবং হাফেজে কোরআন হন। পরে তিনি ইফতা সম্পন্ন করেন, যা একটি বিশেষ ধরনের কোর্স। বাংলাদেশের প্রচলিত ফতোয়া বিভাগগুলোতে 1 থেকে 2 বছরে এই কোর্স করানো হয়। ইফতার শিক্ষা শেষে তিনি স্বনামধন্য একটি কওমি মাদ্রাসা থেকে মুফতি উপাধি লাভ করেন। পাশাপাশি তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআনের উপরে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। যদিও তার মূল পরিচিতি এসেছে ওয়াজ মাহফিলের মাধ্যমে, কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় অনন্য ভঙ্গিতে ওয়াজ করে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে এবার তিনি ওয়াজের ময়দান থেকে নেমে এসেছেন রাজনীতির মাঠে, একেবারে আটঘাট বেঁধে। বিশ্বনবী যে জানিয়েছে এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ পাক খুশি হন ওই সময় যখন তিনি কোনো ঘরে মেয়ে পাঠান, নারীকে দেন। নাম্বার 7, মতিউর রহমান আকন্দ। অভিজ্ঞ এই রাজনীতিবিদ বর্তমানে দলটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা মূলত জামাতের দুঃসময়ে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন ছাত্র শিবির, শ্রমিক আন্দোলন এবং বিভিন্ন পেশাজীবী ফোরামের ছায়া নেতৃত্বে। বিশেষ করে 2013 থেকে 2021 সাল পর্যন্ত সময়ে যখন জামাত সাংগঠনিকভাবে কোণঠাসা হয়ে পড়ে, তখন মতিউর রহমান আকন্দ ছিলেন একাধিক বিকল্প প্ল্যাটফর্মের মূল সমন্বয়ক। ফলে দলের ভেতরে ও বাইরে তিনি বিশেষ যোগ্য সংগঠক হিসাবে পরিচিতি লাভ করেন। বর্তমানে জামাত ইসলামীর যে কঠোর আদর্শ ও রাজনৈতিক বাস্তবতার সমন্বয়ে সামনে এগোতে চাইছে, সেখানে মতিউর রহমান আকন্দ হচ্ছেন এক ধরনের ভারসাম্যের প্রতীক। একদিকে ধর্মীয় অনুগত্য, অন্যদিকে রাজনৈতিক ভাষা ও কৌশল, এই দুয়ের মিশ্রণে তিনি নতুন নেতৃত্বের অন্যতম সম্ভাব্য মুখ। রাসূল জিজ্ঞেস করছেন তখনও মদ খাওয়া নিষিদ্ধ হয়নি,
একজনকে বললেন যে দেখো তো সে মদ খেয়েছে কিনা। নাম্বার 8, আইনজীবী শিশির মনির। জামাত ইসলামী ক্ষমতা এলে সিলেবাসের বাইরের কিছু মুখও সামনে আসতে পারে। তাদের মধ্যে রয়েছে আইনজীবী শিশির মনির। শিশির মনির জামাতপন্থীদের একজন সক্রিয় অ্যাক্টিভিস্ট। তার কথাবার্তা, আচরণ এবং চালচলন তরুণদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। ক্ষমতা এলে জামাত এটাকে কাজে লাগাতে চাইবে। তাই যদি শিশির মনির ভবিষ্যতে মন্ত্রীও হন, এতে অবাক হওয়ার কিছু থাকবে না। যেমন বলা হয়, সব মজলুম ফাঁকা মাঠ পেয়ে জালিম হয়ে ওঠে না। জামাত ইসলামী যেন তারই প্রমাণ করেছে। অন্যদিকে যখন অন্যান্য দল রেশারেশি আর দলীয় কাজে ব্যস্ত, জামাত মানবিক চর্চায় মনোযোগী থাকে। অতীতে তারা ভোটের রাজনীতিতে অন্যান্য দলের মতো তৎপর ছিল না, ফলে ভোটে জামাত শক্তিশালী ছিল না। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে। ভোটের মাঠে শক্ত অবস্থান বজায় রাখতে দলটি সব ধরনের কাজ করছে। শেখ হাসিনার পতনের পর জামাতের সমাজসেবামূলক কাজগুলো আরও বেশি বেশি সামনে আসছে। পাশাপাশি এই নেতা ও ভবিষ্যতে যারা এমপি বা মন্ত্রী হবেন, তাদের সক্রিয়তাও বেড়েছে। তো যাই হোক বন্ধুরা, আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন এবং আপনার পছন্দের দল কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।